হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সকাল সকাল এভাবে অপমানিত হতে হবে কোসমিনকালেও কল্পনা করেনি কণ্ঠ। সবার অগোচরে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নিয়ে সে ক্যান্টিনে বসে আছে। কণ্ঠ নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে সে। যেই তার পাশ দিয়ে যাচ্ছে তারই যেন মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে। কলেজের কিছু ম্যাম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। দূরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে সান, সোহা, তারিফ, তাহিয়া এবং রিয়া। নিজের বোকা বোনের জন্য বেশ মন খারাপ লাগছে তার, নিজেদের অপরাধী মনে হচ্ছে সবার। সেদিন আর ক্লাস করল না কণ্ঠ, বাড়ির পথে রওনা দিল। ওর পিছু পিছু রিয়াও ছুটে যায়। সান বলেছে ওরা কি পড়া দেয়া জানি দেবে, আর সাথে এটাও বলেছে কণ্ঠের খেয়াল রাখতে। বাড়ি খালি খালি লাগছে অহনা খানের। এই ৩-৪ দিনে নীলা কেমন সবার মনে জায়গা করে নিয়েছে। হঠাৎ এভাবে চলে যাবে ভাবেনি কেউ। অহনা খানের হঠাৎ কণ্ঠের কথা মনে পড়ল। মেয়েটাকে বেশ মনে ধরেছে ওনার, কত মিষ্টি মেয়ে। সেদিন বাসায় আসার পর ছট করে মিশে গেছে সবার সাথে। কিছু মানুষ অমায়িক হয় বলার মতো না। বাড়িতে প্রবেশ করল তুর্য, সোফায় গিয়ে বসল। ওর পাশে এসে বসল শাহিনা খান। তুর্যের মাথায় হাত বুলিয়ে বলল, দাদু ভাই, আমার তোর লাগে কথা আছে। তুর্য শাহিনা খানের হাত মুঠো করে নিয়ে বলল, হ্যাঁ বলো দাদি। শাহিনা খান স্বভাব সুলভ হেসে বললেন, দেখ দাদু ভাই, বয়স তো কারো জন্য থেমে থাকে না, দিনে দিনে তো তোমার বয়স বাড়তেছে। এবার বিয়েটা কইরা নেও দাদু ভাই। ফুস করে শ্বাস টেনে নীল তুর্য। অহনা খান সবটা শুনছেন। এবারে উনি শাশুড়ির সাথে একমত। ছেলের তো বয়স বাড়ছে, কিন্তু তার দিকে খেয়াল নেই। কি রে দাদু ভাই, বল কিছু। তুর্য স্ফীত হেসে বলে, আচ্ছা করব বিয়ে, মেয়ে দেখো গু। তুর্য বিয়ে করবে কথাটা কর্ণ স্পর্শ করতেই আনন্দে চোখ দুটো চিকচিক করে উঠল অহনা খানের। শাহিনা খান উৎফুল্ল হয়ে বললেন, সত্যি দাদু ভাই। তুর্য মাথা এপাশ ওপাশ নাড়িয়ে ছোট্ট করে হুমকি শব্দ করে বসা থেকে উঠে দুতলায় চলে যায়। শাহিনা খান অহনা খান এবং শাহা খানকে ডেকে বলল, বর বউ, ছোট বউ তোমরা কই? আমার বড় নাতির লাইগা পাত্র দেখো গো। আচ্ছা, আমাকে কি তুর্য ভালোবাসে না? আমি তো ওকে অনেক ভালোবাসি উ। কথাটা ভাবতেই এক রাশ বিষণ্ণতা চেপে ধরে সহিতাকে। সেই কলেজ লাইফ থেকে দুজনে ফ্রেন্ড। সহিতা কতবার নিজের অনুভূতি প্রকাশ করেছে তুর্যের সামনে, কিন্তু তুর্য বরাবরই না করেছে। যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাই আর তেমন একটা জোর করেনি সহিতা। তবুও ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং তুর্য অনেক বদলে গেছে। মনে মনে ভেবে নেয় যদি তুর্য কখনো ওকে নিজের কাছে টেনে না নেয় তাহলেই সিদ্ধান্ত নেবে। জানালার কাছে চুল ছেড়ে একাকী দাঁড়িয়ে আছে কণ্ঠ। জানালার কপাট খুলে দেওয়ায় হিম হাওয়া ভেতরে প্রবেশ করছে। আকাশ জুড়ে মেঘ জমেছে, তেমনি মনের এক আকাশসম অভিমান জমেছে কণ্ঠের তার বড় মামার প্রতি। কিছুক্ষণ আগেই বাড়িতে আসা মাত্র আহাদ আহমেদ কাছে ডাকেন কণ্ঠকে, শুনো তনয়া, কণ্ঠকে বলো একটু আসতে গু। তনয়া আহমেদ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ কণ্ঠকে ডাকছে আহাদ আহমেদ বিশ্বাস করতে পারছে না তিনি। আহাদ আহমেদ আবার বললেন, কি হলো? দাঁড়িয়ে আছো যে? কণ্ঠ কি কলেজ থেকে আসেনি? তনয়া আহমেদ থতমত খেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ এসেছ, তুমি বসো, এখুনি ডাকছি গু। তনয়া আহমেদ নিজে গিয়ে কণ্ঠকে ডেকে নিয়ে এসেছে ড্রয়িং রুমে। কণ্ঠ গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে, এটার কারণও আছে। যখনই আহাদ আহমেদ কণ্ঠের সাথে কথা বলে তখন হয়তো বকা আর নয়তো চোখ রাঙিয়ে দেয়া। সেই ভয়েই আজ কণ্ঠ চোখ ফেলে রেখেছে মেঝেতে। আহাদ আহমেদ কণ্ঠকে সোফায় বসতে বলল। চুপচাপ বাধ্য মেয়ে মতো সোফায় বসে পড়ল। শুধু সে একা নয়, ওর পাশের সোফায় বসেছে শাহাদ আহমেদ, মুখ জুড়ে তার আনন্দের মাখামাখি। আহাদ আহমেদ শান্ত কণ্ঠে বলল, তোমাকে তো কখনো কিছু দেইনি, বা তোমার ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না গি। মাথা নিচু করেই সবটা শুনছে কণ্ঠ। আহাদ আহমেদ ফের বলল, এবার আমি তোমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন কথা হচ্ছে তাতে কি তুমি রাজি হবে? চোখ তুলে তাকায় কণ্ঠ। বড় মামা তাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, আর সেটা কণ্ঠ শুনবে না, এটা কি হতে পারে? কখনো না। বড় মামা যদি বলে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবুও রাজি আছে। কণ্ঠ তড়িৎ গতিতে বলে উঠল, তুমি যা বলবে সব শুনো বড় মামা উ।
কণ্ঠের সম্মতি জানা মাত্র বিয়ের কথা বলে বসল আহাদ আহমেদ, যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কণ্ঠ। তনয়া আহমেদ, আনিকা আহমেদ বেশ অবাক হয়েছে। ওরা তো এসব সম্পর্কে কিছুই জানে না। ঠাস করে জানালার কপাট একটি আরেকটি সঙ্গে সংঘর্ষণ হয়, তাতেই বাস্তবে ফিরে আসে কণ্ঠ। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে। হয়তোবা সাথে চোখ থেকে ঝরে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। খান বাড়িতে অনেক দিন পর পা রেখেছে ঐশী রহমান। উনি এ বাড়িরই মেয়ে, এতদিন রংপুর ছিলেন নিজের শ্বশুর বাড়িতে, বেশ অনেক দিন পর ঢাকা এসেছেন। ওনাকে মোটেও কেউ আশা করেনি। অহনা খান এবং শাহা খান ওনাকে দেখে শুকনো ধূপ গিলে নেয়। শাহিনা খানের থেকেও বেশ কড়া ঐশী রহমান। শাহিনা আহমেদ মেয়েকে দেখে জড়িয়ে নেয়। ঐশী মন খুলে মাকে আলিঙ্গন করে। অহনা খান, শাহা খান কুশল বিনিময় করে ঐশী রহমানের সাথে। কালো রঙের জ্যাকেট পরেছে তুর্য, বেশ ঠান্ডা লাগছে আজ, তাই আর কি এই আজ নতুন রূপে বেরিয়েছে। তুর্যকে দেখা মাত্র মুখে এক গাদা গম্ভীর ভাব নিয়ে নেয় ঐশী রহমান। ফুপিকে দেখে স্ফীত হাসে তুর্য। আসসালামুজালাইকুম ফুপি, কেমন আছো? ঐশী রহমান সালামের উত্তর দিয়ে বলেন, আল্লাহ যেমন রাখছে, তবে তোর থেকে এটা আশা করিনি তুর্য। তুর্য বুঝতে পারল না ঐশী রহমানের কথা। কি আশা করেনি? ঐশী রহমান মুখ বাঁকিয়ে বললেন, বড় ভাইয়ের আগে কি না ছোট ভাই বিয়ে করে বসে আছে? চিক চিক, জীবনে না শুনছি আর না দেখছি। তুর্য আর অপেক্ষা করল না, কথায় কথা বাড়ে। আর এই কথাই বাড়াতে চায় না তুর্য। আজ কলেজ নেই, তাই হাঁটতে বেরিয়ে গেছে সে। শনিবার কলেজ অফ। এটা বেশ ভালো হয়েছে, সরকার থেকে এখন 1 দিন নয় 2 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই 2 দিন কাউকে বেশ মিস করবে সে। ঐশীর মোটেও এই বিষয়টি পছন্দ হল না তুর্যের, এভাবে তাকে এড়িয়ে চলে গেল। অতঃপর কিছু করতে না পেরে অহনা খানকে উদ্দেশ্য করে বলল, বড় ভাবি ছেলে কিন্তু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাইতেছে, এখন সময় আছে, বিয়েটা করাই ফেলো। অহনা খান রান্নাঘরে যেতে যেতে বলল, সময় হয়ে গেছে, আসছো যখন একেবারে ছেলের বিয়ে খেয়ে যেওই। মৃদু বাতাসে এলোমেলো চুলগুলো উঠছে এদিকে সেদিক, তবুও কাঁধে ব্যাগ ছাপিয়ে এগিয়ে যাচ্ছে কণ্ঠ। গন্তব্য অজানা, 2 চোখ যত দূর যায় সেটাই গন্তব্য। হঠাৎ বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সেটা কণ্ঠ, এবং কি সেই দুঃখে পাত্রের ছবিটা পর্যন্ত দেখেনি সে। রাতে রিয়া বরের ছবি নিয়ে এসেছিল কণ্ঠের কাছে, কিন্তু কণ্ঠ ঘুমের ভান করে শুয়েছিল। মূলত ওর উদ্দেশ্যই পাত্রের মুখ দেখবে না। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছে কণ্ঠ, সামনে পদ্মবিল। ওখানে 2-3টে বেঞ্চ রাখা আছে, গুটি কয়েক লোকজন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে বসে পড়ল কণ্ঠ। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝে মাঝে উকি দিচ্ছে পদ্মফুল। খুব সুন্দর দৃশ্য, মুহূর্তের মধ্যে সব মন খারাপ উবে গেল। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই নড়ে চড়ে উঠলাম। জ্যাকেট পরিহিত একজনকে দেখতে পেলাম। মেজাজ গরম করে দিচ্ছে। আচ্ছা, আর কোনো জায়গায় বসতে পড়ল না, বেশ কড়াভাবে কিছু কথা শুনিয়ে দিলাম। এই যে অন্য কোথাও বসতে পারলেন না? এইখানেই বসতে হলো। আপনাদের মতো লোকজনের জন্য একটু কোথাও বসেও শান্তি নেই কি? নাক মুখ কুঁচকে নিলাম কথাগুলো বলে, কিন্তু পর মুহূর্তে ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে গেল লোকটির মুখশ্রী দেখে। স্যার আপনি? কপালে ভাঁজ দেখা যায় তুর্যের। জহুরির ন্যায় পরক করছে কণ্ঠকে, শুকনো ধূপ গিলে নেয় কণ্ঠ। এখানে ওনাকে মোটেও আশা করেনি সে। আচ্ছা, তার সাথে এসব কি হচ্ছে? ঘুরে ফিরে স্যারের সামনেই খারাপ হতে হলো। ইস, কি বিশ্রী ব্যাপার। তুর্য বিনা বাক্যে উঠে হাঁটতে লাগল। ওনাকে চলে যেতে দেখে কণ্ঠ উঠে দাঁড়াল, দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে পড়ে। ভ্রু নাচিয়ে কি জিজ্ঞেস করে তুর্য? জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে চাপা স্বরে বলে কণ্ঠ, আমি সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি ছিলেন। পকেটে হাত গুজে ফুস করে শ্বাস নিয়ে বল তুর্য, আচরণ ঠিক করক। হাঁটতে লাগল, পলকহীন চোখে তাকিয়ে আছে কণ্ঠ। কি খারাপ আচরণ করল সে? সবসময় তার সাথে এত রুড বিহেভ করার কারণ খুঁজে পায় না সে। দীর্ঘশ্বাস ফেলে উল্টো পথে হাঁটতে লাগল কণ্ঠ। কিছু মানুষ ভীষণ রকমভাবে অদ্ভুত হয়, যাদের বোঝা মুশকিল। নিজেদের মতো থাকতে দেওয়াই ভালো, এবং আমাদের উচিত তাদের থেকে দূরত্ব বজায় রাখা। হ্যাঁ, আজ থেকে এই তুর্য খান নামে লোকটির থেকে দূরে থাকব। প্রয়োজনে ক্লাস করব না, তাতে যদি মার্ক কম আসে তাতে সমস্যা নেই। এমনিতেই আর পড়াশোনা হবে কি না জানি না, বিয়ে হয়ে গেলে মেয়েদের পড়াশোনা করতে দেয় না তেমন একটা।